আসসালামু আলাইকুম। আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আরও একটি সম্পূর্ণ নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ারপোর্ট ফায়ার লিডার পদের ৮০টি প্রশ্নের সমাধান। এখানে আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের সবগুলো প্রশ্নই সলভ করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে 1971 সালের কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়? এটি 2 মার্চ। অপশন ক। 2 নম্বর, মুক্তিযুদ্ধকালে মুজিবনগর কোন সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর ছিল 8 নং সেক্টরের অধীনে। অপশন ঘ। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম এবং জাতীয় ফল কিন্তু আবার কাঁঠাল। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। 4 নম্বর, বর্তমানে স্বল্প উন্নত দেশের সংখ্যা কতটি? সঠিক উত্তর হচ্ছে 47টি। অপশন গ। 5 নম্বর, বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। অপশন গ। 6 নম্বর, কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে বান্দরবন। অপশন ক। 7 নম্বর, নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? এখানে প্রশ্নটি হবে শক্তির উৎস নয় কোনটি। হ্যাঁ, একটু মিসলিডিং আছে। নবায়নযোগ্য শক্তির উৎস নয় কোনটি? এটি হচ্ছে নিউক্লিয়ার। কারণ আমরা জানি নিউক্লিয়ার যেই অ্যাটমিক চুল্লি বা অ্যাটমিক রিঅ্যাক্টর, সেখানে একটি জ্বালানি ইউজ করা হয় যেটাকে বলা হয় ইউরেনিয়াম। হ্যাঁ, ইউরেনিয়াম 235। 235 এটা অ্যাটমিক নাম্বার, এটা আলাদা বিষয়। বাট এই ইউরেনিয়াম কিন্তু একটা লিমিটেড সোর্স। এটি শেষ হয়ে গেলে নিউক্লিয়ার চুল্লি আর চলবে না। দ্যাটস ওয়াই নবায়নযোগ্য শক্তির উৎস নয়, এই প্রশ্নটির উত্তর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি। এবং যদি বলে যে নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি, এই সেম প্রশ্নেই বললো যে নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি, তাহলে জলবিদ্যুৎ, বায়োমাস, থার্মাল সবগুলো কিন্তু রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তি। তাহলে এই প্রশ্নের নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি হলে প্রশ্ন উত্তর হবে হচ্ছে 3টা, জলবিদ্যুৎ, বায়োমাস এবং থার্মাল। আর যদি বলে যে নবায়নযোগ্য শক্তির উৎস নয় কোনটি, তাহলে নিউক্লিয়ার এনার্জি হবে। 8 নম্বর প্রশ্ন, হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ আপনারা কমেন্ট করে জানান যে পৃথিবীর কোন দেশকে হাজার নদের দেশ বলা হয়, কমেন্ট। 9 নম্বর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর মৌলভীবাজার জেলায় অবস্থিত। এটি 5টি উপজেলা এবং 11টি ইউনিয়ন জুড়ে বিস্তৃত এবং এর আয়তন হচ্ছে 20,400 হেক্টর। এবং এই সবচেয়ে বড় হাওর যেটি, এটির নাম হচ্ছে হাকালুকি হাওর। এবং হাকালুকি হাওর শুধু বাংলাদেশই নয়, পুরো এশিয়া মহাদেশের ভিতরে এটি সবচেয়ে বৃহৎ মিঠা পানির একটা জলাধার, হাকালুকি হাওর। 10 নম্বর, বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? এটি হচ্ছে বরেন্দ্র জাদুঘর। অপশন ক। এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত? এটি তাজিকিস্তানে অবস্থিত। অপশন গ। 12 নম্বর, রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে? রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় সুশীল সমাজকে। অপশন ঘ। রক্তের প্লাজমা কত শতাংশ হয়ে থাকে? রক্তের কত শতাংশ প্লাজমা? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 55%। অপশন গ। 14 নম্বর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা চেন্নাই ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু করেছে কবে থেকে? এটি হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস, যেটি ছিল 2023 সালে, সেই তারিখ থেকে। অর্থাৎ অপশন ঘ, 16 ডিসেম্বর 2023 সাল থেকে ঢাকা চেন্নাই ঢাকায় রুটে বিমান পরিচালনা করে। প্রবাসী আয়ের শীর্ষ দেশ কোনটি? প্রবাসী আয়ের শীর্ষ দেশ হচ্ছে ভারত। অপশন ক। 16 নম্বর, আলু উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? আলু উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে ভারত। অপশন খ। 17 নম্বর, বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত? এটি সৈয়দপুরে অবস্থিত। অপশন গ। 2023 সালের পুরুষ হকি বিশ্বকাপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে? এটি চ্যাম্পিয়ন হয়েছে অপশন ঘ, জার্মানি। 19 নম্বর, বাংলাদেশ প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলে কোন দেশের বিপক্ষে? এটি হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। অপশন গ। 20 নম্বর, 2024 সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট কোন দেশে অনুষ্ঠিত হবে? এই 2024 সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট হোস্ট করবে বা 21 নম্বর অঙ্ক হচ্ছে, একটি সংখ্যা 506 হতে যত বড়, 606 হতে তত ছোট, সংখ্যাটি কত? তো এরকম যত বড় তত ছোট যে প্রশ্নগুলো থাকে, এটার একদম শর্টকাট যে নিয়ম সেটি হচ্ছে যে দুটি সংখ্যা দেয়া থাকবে, এই দুটি সংখ্যাকে যোগ করে জাস্ট 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই মধ্যবর্তী সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে 506 যোগ 606 ডিভাইডেড হচ্ছে 2। তাহলে 506 আর 606 এটা কত হবে যোগ করলে? 506 1112 হবে। নিচে হচ্ছে 2, কত হবে 2 দিয়ে ভাগ করলে? 2 11 ভিতরে যায় হচ্ছে 5 বার, বাঁচবে হচ্ছে 1। তারপরে এই 1 কেটে নিয়ে আসলাম, তাহলে কত হলো? 1 এর পরে 1 মানে 11। 11 ভিতরে 2 যায় কয়বার? 5 বার, বাঁচবে আবারও 1।
এরপর 2 এই 2 কেটে নিয়ে আসলাম, হলে হচ্ছে 12, 12-এর ভিতরে 2 যায় হচ্ছে 6 বার, তাহলে 556 হচ্ছে আমাদের মধ্যবর্তী সংখ্যা, অপশন খ। 22 নম্বর কি বলছে যে গাড়িতে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে। এখানে যে টাইমটা দেওয়া ছিল সেটা মিসিং আছে, এটা হচ্ছে মূলত আছে 10:12 AM, হ্যাঁ, সকাল 10:12 যখন, তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত পার্থক্য। তো এখানে আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে মধ্যকার যে কোণ সেটি বের করার সূত্রটা মনে রাখবো। সূত্রটি হচ্ছে 11m - 60h ডিভাইডেড হচ্ছে 2, এটা হচ্ছে সূত্র। এম বলতে হচ্ছে মিনিটের কাঁটা আর এইচ বলতে হচ্ছে ঘন্টার কাঁটা। তো এখানে যে 10:12 যেটা বলা হচ্ছে, এই 10:12-এর ভিতরে কিন্তু এই 12 হচ্ছে মিনিটের কাঁটা এম, আর এই 10 হচ্ছে আমাদের এইচের কাঁটা, হ্যাঁ, অর্থাৎ মান আর কি। এম এর মান 12, এইচের মান 10। তো জাস্ট আমরা এখানে সূত্রের মানগুলো বসিয়ে দেবো। 11 গুণন হচ্ছে এম মানে মিনিটের কাঁটা, তাহলে 11 গুণন 12 হবে -60h, তাহলে 60 গুণন এইচ হচ্ছে ঘন্টার কাঁটা, অর্থাৎ 10 দেওয়া আছে আমাদের এখানে, তাহলে নিচে হচ্ছে 2। তাহলে 11 আর হচ্ছে 12, এইটা গুণ করলে কত হবে, 132 হবে, মাইনাস হচ্ছে 60 গুণন 10 মানে হচ্ছে 600 ডিভাইডেড হচ্ছে 2। তারপর এখানে এই লাইনে আসি, কত হবে এটা 2, আর উপরে হবে কত, 600 থেকে 132 বাদ দিলে 468 হবে, 468কে আবার 2 দিয়ে কাটবো, কত হবে 234। এখন যেটা একটু মনে রাখতে হবে, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে এই সূত্রটা, আর একটা হচ্ছে যে এই সূত্র থেকে যে মানটা বের হবে সেই মানটা যদি 180 ডিগ্রির চেয়ে কম হয় তাহলে সরাসরি ওইটাই তাদের মধ্যবর্তী কোণ। 180 ডিগ্রির চেয়ে যদি কম হয় তাহলে যে মানটা পাবো ওইটাই মধ্যবর্তী কোণ, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। আর যদি 180 ডিগ্রির চেয়ে বড় হয় তখন যেটা করতে হবে যে 360 ডিগ্রি থেকে এই যে মানটা আমরা পেলাম 180 ডিগ্রির চেয়ে বড়, সেই মানটা বাদ দিতে হবে। এখন যেহেতু 234 যেহেতু 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, এত বড় কোণ তো ধরবে না, কারণ মধ্যবর্তী তো ছোটো আরেকটা কোণ তৈরি হয়ে যায়। আমি যদি আপনাদের দেখাই, ধরেন এরকম এটা তো 10:12 মানে এই যে এখানে ধরেন 10-এর কাঁটা আর এইদিকে হচ্ছে 12-এর কাঁটা, এরকম আর কি। তো এই যে এখানে যে কোণটা হলো, ধরেন এটাই হচ্ছে 234, বাট এই যে ভিতরে ছোটোতে একটা কোণ তৈরি হয়েছে, ছোটো কোণটা আমাকে বের করতে হবে। তো যেহেতু 234 180 ডিগ্রির চেয়ে বড়, এই জন্য এখানে কী করতে হয় যে 360 ডিগ্রি থেকে এই 234 ডিগ্রি বাদ দিতে হবে, বাদ দিলে কত হবে 126 ডিগ্রি হবে। এটাই আমাদের অ্যান্সার, 126 ডিগ্রি, অপশন ঘ। এখন সরাসরি যদি আপনার হচ্ছে 126 বের হইতো কোনোভাবে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা অন্য কোনো মান দিয়ে, তাহলে কিন্তু 126 আমাকে ডিরেক্ট লিখতে হতো, কারণ 126টা 180 ডিগ্রির চেয়ে কম। এই জন্য এইটা দুটো জিনিস মনে রাখবেন এখানে এই ধরনের অঙ্কগুলোতে। একটা হচ্ছে যে সূত্রটা 11m - 60h ডিভাইডেড 2, আর একটা হচ্ছে যে মানটা বের হবে এই সূত্র ফেলার পরে, সেই মানটা যদি 180 ডিগ্রির চেয়ে ছোটো হয় তাহলে ওইটাই অ্যান্সার, আর 180 ডিগ্রির চেয়ে বড়ো হলে তাহলে 360 থেকে ওই বড় মানটা বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে, 23 নম্বর, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলির গাণিতিক গড় কত। আমরা খুব সহজেই এটা বের করতে পারবো। আগে আমরা কী বের করতে পারবো, 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত। গড় মানে হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ডিভাইডেড সংখ্যাগুলোর সংখ্যা। তো আমরা আগে সংখ্যাগুলোর 1 থেকে 49 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এটার আগে যোগফল বের করি। তো যোগফল বের করার সূত্র কি, 1 থেকে 49 পর্যন্ত, সেটা হচ্ছে n × n + 1, অর্থাৎ এখানে n হচ্ছে আমাদের কত 49, মানে 49টা সংখ্যা আছে এখানে, 1 থেকে 49টা সংখ্যা আছে, তাহলে n এর মান হচ্ছে 49 গুণন n + 1, অর্থাৎ 49 যোগ 1 তার মানে হচ্ছে 50 ডিভাইডেড হচ্ছে 2, সরি আমি 2 লিখিনি এখানে, ডিভাইডেড 2 হবে, হ্যাঁ। তাহলে এই যে 2 দিয়ে 50কে কাটবো, কত হবে 25, তাহলে কত দাঁড়ালো এখানে, মানটা হবে কত 49 গুণন 25। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের 49টা সংখ্যার সমষ্টি। এখন বলছে গাণিতিক গড় বের করো। গড় মানেই হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু এখানে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলির গাণিতিক গড়, তাহলে 49টি সংখ্যা এখানে রয়েছে, তাহলে এই যে 49টি সংখ্যা দিয়ে আমি ভাগ করব। তাহলে 49 আর 49 কেটে কী থাকবে, শুধুমাত্র এই 25 থাকবে। তো এই 25টাই হচ্ছে আমাদের অ্যান্সার। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গাণিতিক গড় হচ্ছে 25। 24 নম্বর কী বলছে, 24 নম্বর হচ্ছে বলছে 8 থেকে 13, 13 থেকে 23, 23 থেকে 43, 43 থেকে 83 এর পরবর্তী সংখ্যাটি কত। তাহলে দেখেন 8 থেকে 13 এটা কত বাড়ছে, এটা বাড়ছে হচ্ছে 5। তারপরে 13 থেকে 10, সরি এটা 10 বাড়ছে, 13 থেকে 23। তারপরে এটা কত বাড়ছে, 23 থেকে 43, এটা 20 বাড়ছে, মানে
5, 10, 20, 40, মানে যে সংখ্যাটা পাচ্ছি তার ডবল করে বাড়ছে পরবর্তী সংখ্যা। এইটা কত বাড়ছে? 43 থেকে 83, এটা বাড়ছে 40। হ্যাঁ, এখন এই যে দেখেন 5, 5-এর ডবল হচ্ছে 10, 10-এর ডবল হচ্ছে 20, 20-এর ডবল হচ্ছে 40, 40-এর ডবল হচ্ছে 80। হ্যাঁ, এখন এই যে 83 থেকে 80 যোগ হয়ে পরবর্তী সংখ্যাটা হবে, তাহলে কত হবে? এখানে 83 আগের সংখ্যা, তার সাথে আবার 80 যোগ হবে। 80 কেন? কারণ 40-এর ডবল আমাকে এখন যোগ করতে হবে, তাহলে কত হবে? 163। এই যে অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 25 নম্বর কি বলছে? 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, 2 জন লোক কমিয়ে দিলে কাজটি শতকরা কত দিন বেশি লাগবে? ওকে, এই ধরনের অঙ্কগুলোতে আমরা যেটা একদম শর্টকাটে যেটা করবো সেটা হচ্ছে কি, যে এই যে 8 জন এবং 12 জন, প্রথম লাইনে দেখবেন যে এই ধরনের অঙ্কগুলোতে প্রথম লাইনে দুইটা জিনিস পরিপূর্ণভাবে দেওয়া থাকে, লোকের সংখ্যা এবং দিনের সংখ্যা বা সময়ের পরিমাণ। আর পরের লাইনে গিয়ে হয় লোক দেওয়া থাকে, দিন বের করতে বলে, বা দিন দেওয়া থাকে, লোক বের করতে বলে। তো নিয়ম হলো, প্রথম লাইনে যে দুটি সংখ্যা দেওয়া আছে এই দুটি সংখ্যাকে উপরে গুণ দিব, আর নিচে যেটা হবে পরের লাইনে যেটা দেওয়া থাকুক, লোকের সংখ্যা বা দিনের সংখ্যা যেটা দেওয়া থাকুক ওটা দিয়ে ভাগ করব। তো 2 জন লোক কমিয়ে দিছে, তার মানে আগে 8 জন ছিল, পরে 2 জন লোক কমিয়ে এখন হচ্ছে লোক সংখ্যা হচ্ছে 6 জন, মানে জাস্ট আমি একবারে করে ফেললাম। তো এখন 6 দিয়ে কী করবো? 12কে কাটবো, তাহলে কত হবে? 2, তাহলে 8 দুগুণে 16। 16 দিন কিন্তু বেশি লাগতেছে, মানে সরি, টোটাল 16 দিন লাগবে যদি 2 জন লোক কমিয়ে দিই। এখন এই যে আগে লাগতো হচ্ছে 12 দিন, এখন লাগতেছে 16 দিন, তাহলে কত দিন বাড়লো? এখানে বলছে কত দিন বেশি সময় লাগবে, তাহলে কিন্তু 12 দিন যখন পূর্বের সময়, তখনই কিন্তু 2 জন লোক কমিয়ে দেওয়ার কারণে 4 দিন বেশি লাগতেছে। তো বলছে শতকরা কতদিন বেশি লাগবে, জাস্ট এটাই আমরা ঐকিক নিয়মে করব, যে 12 দিন যদি পূর্বের সময় হয় তাহলে বেশি লাগে হচ্ছে 4 দিন, তাহলে 1 দিন যদি পূর্বের সময় হয় তাহলে বেশি লাগবে হচ্ছে 4/12 দিন। অতএব 100 যদি পূর্বের সময় হয় তাহলে বেশি লাগবে কত? তাহলে আমি একটু লিখে দিই, 4 গুণন হচ্ছে 100, 100 উপরে চলে যাবে, আর নিচে হবে 12। এই যে 4 দিয়ে 12কে কাটলে 3, 3 দিয়ে 100কে কাটলে এই যে 33 সমস্ত 1/3 হবে। এটাই হচ্ছে আমাদের দিনের সংখ্যা। তাহলে অপশন খ হচ্ছে আমাদের উত্তর। 26 নম্বর কি বলছে? যে একটি বই 275 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বইটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? এখন এই যে 275 টাকায় বিক্রয় করলে, দ্যাট মিনস এটা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে আমি এই লাইন থেকে, প্রথম লাইন থেকে মূলত ক্রয় মূল্য বের করব। আর পরের লাইনে গিয়ে বলছে কি, বইটি কত টাকায় বিক্রয় করলে, পরের লাইনে গিয়ে আবার বিক্রয় মূল্য বের করব। এটা মনে রাখতে হবে, প্রথম লাইনে আমি বের করব হচ্ছে ক্রয় মূল্য, আর পরের লাইনে গিয়ে ফাইনালি আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে এই উত্তরটা দেওয়ার জন্য। তাহলে 275 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। 25% লাভ মানে হচ্ছে 125 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, যদি 100 টাকায় ক্রয় মূল্য হয়। আমরা জাস্ট এক লাইনে করবো আমরা অঙ্কটা, যে 275 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য সমান কত হবে? দেখেন, এই লাইনটা আমি মনে মনে কিন্তু করে ফেলতেছি। কীভাবে? যেহেতু আমি এখানে ক্রয় মূল্য বের করব, তাহলে আমাকে যেটা করতে হবে, যে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তার মানে এই যে 100 উপরে হবে, নিচে হবে 125, এরপরে আবার বিক্রয় মূল্য হচ্ছে 275 টাকা, তাহলে 275 টাকা আছে আমার উপরে যাবে। ওকে, এখন এটা আমি কাটাকাটি করব। তো কাটাকাটি করার জন্য কি করতে হবে? 25 দিয়ে কাটবো এটাকে, 5×5=25 হচ্ছে 125, আর হচ্ছে 25 দিয়ে 100কে কাটলে 4। ওকে, এবার 5 দিয়ে 275কে কাটবো, 5×5=25, হাতে আমার 2, 25 হলো, আবার 5×5=25, তাহলে 4 আর 55 গুণ করতে হবে, কত হবে? 4×50 220। ওকে, 220 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য বের হলো। এখন আবার কী বলছে? বইটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। 10% লাভ মানে 110 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমি যদি এখানে বিক্রয় মূল্য বের করব, তাহলে আমাকে যেটা করতে হবে, যে বিক্রয় মূল্য ডাইরেক্ট লিখি আমি, ওই কি নিয়মটা আমি মাথায় করে নিচ্ছি। কীরকমভাবে? যেহেতু আমাকে এখানে বিক্রয় মূল্য বের করবে, তাহলে বিক্রয় মূল্য ডানে থাকবে, ডান পাশে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, অর্থাৎ 110 টাকা উপরে থাকবে, নিচে আসবে 100 টাকা। অতএব ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য 220 টাকা হয় তাহলে কত হবে? 220 টাকা। ওকে, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা যাবে এই যে দুটো শূন্য দিয়ে, হ্যাঁ, নিচে দুটো শূন্য, উপরে দুটো শূন্য দিয়ে কাটা গেল, থাকলে হচ্ছে 11×22। তো 11×22 কত হয়? 11×22 করলে কত হবে? 242 টাকা হবে। 242 টাকা হবে।
অপশন খ হচ্ছে আমাদের উত্তর। 27 নম্বর কী বলছে যে একটা বীজগণিতের অঙ্ক, যদি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 14 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? ওকে, আমরা এই মাঝখানেই করি। আমরা এইখান থেকে সূত্রটা আমি ডাইরেক্ট ফেলতেছি। হ্যাঁ, এখান থেকে ধরেন এই লাইনে আসলাম। হ্যাঁ, সূত্রটা কী ছিল আমাদের? যেহেতু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দুটো সূত্র আছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তো আমরা কোনটা ফেলবো? আমরা মাইনাস দিয়ে ফেলবো, কারণ এখানে মান দেওয়া আছে এই যে মাইনাসেরটা। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2x ওয়াই। এখন এখানে একটু জিনিসটা খেয়াল করতে হবে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আমরা বেশিরভাগ অঙ্কে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেওয়া থাকে, ধরেন 3 দেওয়া আছে, তারপরে আমরা এই যে সূত্রের যে স্কোয়ার সেটা দিয়ে দিই। কিন্তু এই অঙ্কে দেখেন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার পুরোটার মানই দেওয়া আছে 14, অর্থাৎ এইটার মান কিন্তু 14 স্কোয়ার লেখা যাবে না, কারণ স্কোয়ার সহ মান দেওয়া আছে 14। তো আমি তো এখানে স্কোয়ার সহই আমরা সূত্রে ফেলছি, তো জাস্ট আমি স্কোয়ার সহ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা আমি বসালাম হচ্ছে 14। আমি কিন্তু 14 স্কোয়ার দিতে পারবো না। হ্যাঁ, 14 স্কোয়ার দেওয়া যাবে না। প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, এক্স ওয়াই মান হচ্ছে 2, তাহলে 14 যোগ 4 ইকুয়াল টু কত হবে? 18। এই যে অপশন ঘ, এটি হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বর কী বলছে? এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু √5 হলে এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউব ইকুয়াল টু কত? ওকে, আমরা এখান থেকেই করি। সূত্রটা আমরা কী ফেলবো? এই যে এইটার যে সূত্র সেটা ফেলবো আমরা। সেটা হচ্ছে এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স ইন্টু এক্স মাইনাস 1 ভাগ এক্স। এটা আমার সূত্র, আমরা সবাই জানি। তো এখন এটা জাস্ট আমরা মান বসাবো। মান বসালে কী হবে? এটার মান দেওয়া আছে হচ্ছে √5 হোল কিউব দেওয়া আছে সূত্রে, প্লাস 3 এক্স আর 1 ভাগ এক্স, এক্স এক্স কাটা যাবে, এখানেও এটা কি হবে? √5 হবে। ওকে, তো আরেকটা লাইন এখানেই করে নিই। 3টা √5 এখানে একটু লিখে নিই। √5 ইন্টু √5 ইন্টু √5, যারা এটা জানেন তারা তো জানেনি, এটা তাদের জন্য খুবই সহজ হবে, তারা একটু স্কিপ করবেন ব্যাপারটা। এখানে 5 মানে কিউব, √5-এর উপরে কিউব মানে 3টা √5 দেওয়া আছে, 3টা √5 হবে। তো 2টা √5 মিলে কিন্তু আমরা জানি যে এই যে আমরা লিখি যে এই যে 2টা √5, এই 2টা √5 মিলে কিন্তু একটা 5 হবে। যে কোনো সংখ্যার 2টা রুট মিলে গুণ করলে একটা ওই পূর্ণ সংখ্যা হয়। তাহলে √5 হচ্ছে এটা থেকে যাবে, একটা √5 থেকে যাবে, প্লাস হচ্ছে 3√5। এখন একটা জিনিস দেখেন, √5 এখানেও √5। তো কথা হলো প্রথম সংখ্যায় √5 আছে 5টা, এই যে 5টা, আর পরের সংখ্যায় √5 আছে 3টা, তাহলে 5টা √5 আর 3টা √5 যোগ করতে বলছে, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন, তাহলে টোটাল 8টা √5 হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যোগ করে দিলাম 8√5, এটা হচ্ছে আমাদের উত্তর, অপশন ক। 29 নম্বর কী বলছে? যে সমাধান করুন 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 25x। আচ্ছা, 29-এর আগে আমি 30টা একটু সংক্ষেপে করে নিই, যেহেতু জায়গা আমাদের একটু বেশি লাগবে, ওটাতে বোঝা যাচ্ছে। 30 নম্বর হচ্ছে √225 ইকুয়াল টু কত হবে? ব্যাপারটা হচ্ছে এরকম যে 15কে যদি আমি স্কোয়ার করি তাহলে 225 হয়। হ্যাঁ, এটা আমরা সবাই জানি। 17কে করলে 289 হয়, তারপর 14 করলে 256 মনে হয়, এরকম আর কি। তো ব্যাপারটা হচ্ছে 225কে রুট করতে হবে। তো 15-এর উপরে স্কোয়ার করলে যদি 225 হয়, তাহলে 225কে বর্গমূল করলে অবশ্যই 15 হবে, কারণ 15 গুণন 15 করলে 225 হয়। 225কে বর্গমূল করলে আবার 15 হবে, এটাই নিয়ম। তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর। আমরা 29 নাম্বারটা দেখছি। 29 নাম্বারটা কী বলছে? যে এইটা আমরা এখান থেকে পরের লাইনে যাব। কী বলছে? গুণ দিব আমরা। গুণ করলে কত হবে? 12 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 12, আর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, মানে পক্ষান্তর করলাম 25x-কে ইকুয়াল টু 0। জাস্ট এটাকে একটু সাজায় লিখবো হচ্ছে 12x স্কোয়ার মাইনাস হচ্ছে 25x প্লাস হচ্ছে 12 ইকুয়াল টু 0। তো এখন মিডল টার্ম করতে হবে। মিডল টার্মের নিয়ম হচ্ছে যে এক্স স্কোয়ারের আগে যদি কোনো সহগ থাকে তাহলে সেই সহগ আর হচ্ছে কনস্ট্যান্ট মানটা গুণ করতে হয়। তাহলে যেহেতু এখানে এক্স স্কোয়ারের আগে 12 আছে আর আমাদের কনস্ট্যান্টও 12, তাহলে 12 গুণন 12 ওইটা হবে তখন মেইন কনস্ট্যান্ট। তাহলে 12 গুণন 12 মানে 144। 144কে আমরা এমনভাবে ভাঙাবো যাতে যে দুটি উৎপাদককে আমরা ভাঙাবো সেই দুটি উৎপাদক যোগ করে বা বিয়োগ করে এই 25 হয়।
তাহলে এটার একটাই উপায়, সেটা হচ্ছে যে 12x² মাইনাস 16x মাইনাস 9x প্লাস হচ্ছে 12 = 0। এইভাবে আমরা ভাঙাতে পারি। ওকে, এই পাশে আসি। তাহলে এখন 12x² মাইনাস 16x, এই প্রথম দুটোর ভিতরে কি কমন নেওয়া যায়? প্রথম দুটোর ভিতরে কমন নেওয়া যায় হচ্ছে 4x। এই যে 4x কমন নিলে কী হবে? প্রথমটাতে থাকবে হচ্ছে 3x মাইনাস হচ্ছে 4। আচ্ছা, এরপরে হচ্ছে মাইনাস এবার 9x এই জোড়ার ভিতরে কি কমন নেওয়া যায়? 3 কমন নেওয়া যায়। 3 কমন নিলে কি হবে? 3x মাইনাস 4, ওকে, = 0। এখন যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে যে 3x মাইনাস 4 একটা নিব আমি, নেওয়ার পরে প্রথমে থাকবে হচ্ছে 4x, এই যে 4x, পরে থাকবে হচ্ছে -3, হ্যাঁ, এই যে -3 = 0। তো আমরা জানি যে কোনো উৎপাদকের মান যখন এইভাবে 0 লেখা হয় তখন মূলত যেটা হয় যে প্রথমটা হচ্ছে 3x মাইনাস 4 = 0, অথবা পরেরটা হচ্ছে 4x মাইনাস 3 = 0। দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যার মান অবশ্যই 0 হতে হবে, নইলে তো আর এই গুণফল 0 এইভাবে হয় না। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করবো। x এর মানটা কী হবে? 4টা এই পাশে নিয়ে গেলে হবে 4 আর 3 দিয়ে ভাগ, তাহলে 4/3 পাওয়া গেল এখানে x এর মান। এখানে x এর মান কত পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে 3/4, অর্থাৎ 3/4 আর 4/3 এই দুটোই কিন্তু আমরা x এর মান পাচ্ছি। তো এখানে দেখেন এই যে কয়ের মান দেওয়া আছে 4/3, এটা আমাদের একটা মান বের হয়েছে। ক্ষয়ের মান দেওয়া আছে 3/4, এটাও একটা মান বের হয়েছে। তো আমাদের দুটো অ্যান্সারই কিন্তু ক এবং ক্ষয়ে দেওয়া আছে, এবং অপশনও এখানে ঘয়ে ওরা মেনশন করে দিয়েছে যে ক ও খ উভয়, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক ও খ উভয়। 30 নম্বর তো আগেই করে ফেলছি, গুড। 31 নম্বর কী বলছে? শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 700 টাকার 5 বছরের সুদ 105 টাকা হবে। তো আমরা এখানে সূত্রটা জানি, সূত্রটা একটু মনে রাখতে হবে। হার = কত হবে? সুদ গুণন হচ্ছে 100, এই 100 হচ্ছে সূত্রের, আর নিচে হবে আসল গুণন সময়। তাহলে আমরা মানটা বসাই এখানে। সুদ দেয়া আছে কত? 105, ওকে, সূত্রের হচ্ছে 100, আর আসল হচ্ছে কত? 700 টাকা। 700 গুণন সময় কত? 5 বছর সময়। 5 বছরে সুদটা অর্জন করতে হবে। তাহলে এই 100 আর 700, এটা হচ্ছে 7, 7 দিয়ে 105কে কাটলে হচ্ছে 15, 15কে আবার এই 5 দিয়ে কাটলে হচ্ছে 3, অর্থাৎ 3% হচ্ছে সুদের হার, অপশন ঘ। 32 নম্বর হচ্ছে কি? 72 সংখ্যাটির মোট কতটি ভাজক রয়েছে? তো ভাজক বের করার জন্য আমাকে এই 72-এর লসাগুর মতো যেভাবে আমরা বের করি উৎপাদকগুলো, ওইভাবে বের করতে হবে। 2 দিয়ে প্রথমে আমরা 72-কে ভাগ করব, তাহলে কত হবে? 36 হবে। 36কে আবার 2 দিয়ে ভাগ করব, 18 হবে। যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত দিতেই হবে, এইভাবে। এরপরে আবার আর 2 যায় না, এবার 3 দিয়ে 3 দিয়ে 9। তো এখন উৎপাদকগুলো কী কী হলো? উৎপাদকগুলো হলো 2 গুণন 2 কয়টা? 3টা। এই যে 2 হচ্ছে 3টা, এরপরে 3 হচ্ছে 2টা, 3 গুণন 3, ওকে। তাহলে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? 2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, ওকে, মানে 2 আছে 3টা, গুণন 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2, মানে 3 আছে 2টা। এখন ভাজক বের করার জন্য নিয়ম হচ্ছে এই যে পাওয়ারটা দেওয়া আছে এখানে 3 এবং এখানে হচ্ছে 2, তো এই 3-এর সাথে 1 যোগ করব, 2-এর সাথে 1 যোগ করব, মানে পাওয়ারগুলোর সাথে প্রত্যেকটার সাথে 1 যোগ করতে হবে। তাহলে এই যে 3টা আছে এখানে 3-এর সাথে আমি 1 যোগ করলাম, করে এখানে আবার 2-এর সাথে 1 যোগ করতে হবে, মানে পাওয়ারগুলোর সাথে 1 যোগ করে পরবর্তীতেও যোগফলগুলো গুণ করে দিতে হয়। তাহলে 3 আর 1 কত হবে? 4, গুণন 2 আর 1 হচ্ছে 3, 3 4 হচ্ছে 12। এই 12টি ভাজক রয়েছে 72 সংখ্যাটি। এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 33 নম্বর কী বলছে? যে একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমলে শতকরা ক্ষেত্রফল শতকরা কত কমবে? তো 20% ব্যাসার্ধ কমা মানে কি? ব্যাসার্ধ কিন্তু এই যে এরকম হয়, এখানে এইটা একটা অংশ, আবার এইটা একটা অংশ, পুরোটা মিলে কিন্তু ব্যাস। এখন ব্যাসার্ধ 20% কমছে, তো ব্যাসার্ধ যদি এইটা 20% কমে, এই পাশের এইটা, তো এটা যদি 20% কমে, বৃত্ত কিন্তু তখন বাঁকা হয়ে যাবে, বৃত্ত কিন্তু আর গোল থাকবে না। আমাকে এই পাশের ব্যাসার্ধ 20% কমাতে হবে, তাহলে বৃত্তটা গোলই থাকবে, ওকে। তো এখন ব্যাসার্ধ 20% কমাইছে মানে দুইটা ব্যাসার্ধ আপনার 10% 10% বা 20% 20% করে সমহারে কমছে। সেক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে, আমি একটু এখানে লিখে দিই, সূত্রটা হচ্ছে AB প্লাস AB ভাগ হচ্ছে 100%, এটা হচ্ছে আমাদের সূত্র।
ওকে, তা এখন এখানে কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 20% কমলে, তার মানে এ এবং বি দুটোই কিন্তু মাইনাসের মান হবে, যেহেতু কমতে বলছে এই জন্য মাইনাসের মান হবে। তাহলে আমরা সূত্রটা এখানেই বসাই। তাহলে প্রথমে হচ্ছে এক পাশের ব্যাসার্ধ 20% কমলো, সরি এখানে হচ্ছে এই মাঝখানে হচ্ছে প্লাস হবে এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড 100। তাহলে এখানে আর একটা ব্যাসার্ধ 20% কমছে, সূত্রের হচ্ছে এটা প্লাস, এরপরে কি এ বি মানে 20 গুণন 20, মানে এও 20 আবার বিও 20 আমাদের, ডিভাইডেড 100, আর এখানে পার্সেন্ট তো হবে। তাহলে -20 তাহলে -40। ওকে, এরপরে প্লাস দিব, প্লাস দিয়ে -20 গুণন -20 উপরে এই অংশটাতে, -20 গুণন -20 মানে তাহলে কত হবে 400 ডিভাইডেড হচ্ছে 100, এই পাশে আসি, তাহলে -40 প্লাস 400কে 100 দিয়ে ভাগ করলে কত হবে 4 ইকুয়াল টু কত হবে -36%। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের টোটাল ক্ষেত্রফল শতকরা এত কমবে। এখানে মাইনাস আমাদের সূত্রে আসছে এটা বোঝানোর জন্য যে ক্ষেত্রফলটাও কমবে, ব্যাসার্ধ কমলে ক্ষেত্রফলও কমবে, এই জন্য এটা মাইনাস আসছে। বাট ক্ষেত্রফল কত কমছে সেটা হচ্ছে 36% কমছে। এখানে অপশন গ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 34 নম্বর কি বলছে, x³ প্লাস h(x + 10 = 0) এর একটি উৎপাদক 2 হলে h এর মান কত। আমরা এখানেই জাস্ট আমরা x এর উৎপাদকের মানটা আমরা 2 বসাবো, x এর মান। তাহলে এখানে কি হবে 2 এর উপরে কিউব হবে প্লাস h ইন্টু 2 হবে প্লাস 10 হবে ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা কত হবে, এটা হবে 8 প্লাস 2h প্লাস 10 ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ বা 2h ইকুয়াল টু কত 8 আর 10 কত 18, এটা পক্ষান্তর করলে কত হবে -18 হয়ে যাবে, h ইকুয়াল টু -9। এটা হচ্ছে আমাদের উত্তর, অপশন গ, মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ক। 35 নম্বর, a81³ এখানে আসলে a ইকুয়াল টু হবে, এটা এখানে যে a ইকুয়াল টু 81³ - 1, এইটা এখানে এটা হবে না, শুধু অতটুকুই হবে 81³ - 1, এবং b ইকুয়াল টু 9³ - 1 হলে a ভাগ b এর মান কত। আচ্ছা, এখানে আমরা a ইকুয়াল টু দেওয়া আছে এত, b ইকুয়াল টু দেওয়া আছে এত, এবং a ভাগ b অর্থাৎ উপরের a কে রেখে নিচে b দিয়ে ভাগ করব, অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে a ভাগ b, তো এটাকে লেখা যায় তাহলে 81³ - 1 ডিভাইডেড বির মান হচ্ছে 9³ - 1, জাস্ট আমরা a ভাগ b আকারে সাজায় লিখলাম, এর মান উপরে বির মান নিচে। ওকে, এরপরে কি লিখতে পারি, 81কে আমরা ভাঙাতে পারি কিভাবে না, 9 নং 81, তাহলে 9-এর উপরে স্কোয়ার, 81কে জাস্ট এইভাবে লিখলাম 9-এর উপরে স্কোয়ার, এর উপরে তো কিউব আগে থেকেই ছিল -1, আর এইটা হচ্ছে 9³ - 1 নিচে যা আছে তাই। তো এরপরে আমরা কি লিখি, একটা জিনিস আপনাদের জানাই, দেখেন 2-এর উপরে 2 তার উপরে পাওয়ার 3, তাহলে কত হবে 2 দুগুণে 4, 4 হচ্ছে 3 বার, তাহলে কত 64 হলো না, এটা 64। আবার এটা যদি আমি উল্টায় লিখি 2-এর উপরে পাওয়ার 3 এর উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে কত হবে, দেখেন 2-এর উপরে 3 মানে হচ্ছে 8, 8-এর উপরে স্কোয়ার মানে 8 × 8 = 64, অর্থাৎ উপরে যে পাওয়ার দুটো আছে এই পাওয়ার দুটো যদি জায়গা চেঞ্জ করে, একটা ব্র্যাকেটের ভিতরে আর একটা ব্র্যাকেটের বাইরে যদি যায়, পরস্পরের সাথে ইন্টারচেঞ্জ করে, তাহলে কিন্তু ওই মানটা কিন্তু একই থেকে যায়। তো এখন উপরের যে রাশিটা দেখেন 9² তার উপরে কিউব, তো এটাকে আমি কি করব, জাস্ট নিচেরটার সাথে মিলানোর জন্য একটা সূত্র ফেলবো, এই জন্য আমাকে কি করতে হবে, জাস্ট জায়গাটা পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ 9-এর উপরে কিউব তার উপরে আমি স্কোয়ার দিব, অর্থাৎ স্কোয়ারটা আগে ভিতরে ছিল, এবার স্কোয়ারটা বাইরে চলে গেল, আর 3টা বাইরে ছিল, 3টা আবার ভিতরে চলে আসলো, -1 যা আছে তাই, আর নিচে হচ্ছে 9³ - 1, এটা তো যা আছে তাই। এখন দেখেন উপরে কিন্তু একটা সূত্র অলরেডি পড়ে গেছে, a² - b² এর সূত্র, এই যে 1 যেটা রয়েছে, এই যে এই 1টা উপরের যে 1টা, এই 1টাকে 1 স্কোয়ারও লেখা যায়, একই জিনিসই হবে। তাহলে a² - b² সূত্র হচ্ছে a + b × a - b, তাহলে 9³ + 1 × 9³ - 1, আর নিচে হচ্ছে 9³ - 1, এটা তো যা আছে তাই থাকে। তো এই যে এই রাশিটা দিয়ে এই মাইনাসের রাশিটা কাটা যাবে, কাটা গেলে থাকবে হচ্ছে শুধু এই যে প্রথমে যে 9³ + 1 এটাই হচ্ছে থেকে যাবে। তো আমাদের এই যে অপশন গয়ে এই অ্যান্সারটা রয়েছে, অপশন গ। 36 নম্বর কি বলছে,
এক্স প্লাস 1/x ইকুয়াল টু 1/3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? তো আমরা সরাসরি এই যে এইটার সূত্র ফেলবো। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এক্স প্লাস 1/x, মানে ঘন এর সূত্র আর কি, ঘনর মান নির্ণয়ের সূত্র। তো আমি প্লাস দিলাম, প্লাস দেওয়ার কারণে এখানে মাইনাস দিতে হয়, 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x। এখন জাস্ট আমরা মানগুলো বসাবো। তো এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 1/3, এর উপরে কিউব আছে সূত্রের, মাইনাস এক্স আর এক্স কাটা যাবে, থাকবে 3 ইন্টু এক্স প্লাস 1/x এর এই এতটুকুর মান হচ্ছে 1/3। আচ্ছা, আমরা এই পাশে আসি। তো 1/3 এর উপরে হোল কিউব মানে হচ্ছে 1-এর উপরে কিউব মানে তো একই হবে, বাট 3-এর উপরে কিউব মানে হচ্ছে 27। হ্যাঁ, এই যে পাওয়ার যে 3টা আছে, এই 3টা লবকেও গুণ করতে হবে, হরকেও পাওয়ার হিসেবে গুণ করতে হবে। তাহলে 3-এর উপরে 1-এর উপরে পাওয়ার 3 মানে 1, আর 3-এর উপরে পাওয়ার 3 মানে 27। ওকে, গেল। মাইনাস 3 আর 3, এই যে এটা কাটা যাবে, তাহলে থাকবে কত? 1। ওকে, ইকুয়াল টু কত হবে? 27 হবে লসাগু। হ্যাঁ, 27 লসাগু হলে 27-27-এর ভিতরে একবার যায়, 1 দিয়ে 1কে গুণ, 1 অক্ষে 1, মাইনাস এটা আবার 27 দিয়ে গুণ করতে হয়, 27 অক্ষে 27। তাহলে ফাইনালি যেটা আমরা পাবো সেটা হচ্ছে -26 ডিভাইডেড হচ্ছে 27। ওকে, এইটা হচ্ছে আমাদের রেজাল্ট এই অঙ্কের। কিন্তু অপশনে এই অপশন মাইনাসটা দেয়া নেই, ঘ যে অপশনটা রয়েছে এটা মাইনাস দেয়া থাকলে অ্যান্সারটা হয়ে যেত। এখানে এই প্রশ্নে কোনো অ্যান্সার দেয়া নেই, এটা আমরা স্কিপ করে যাব। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার করা যাবে না। যদি সঠিক উত্তর হইতো তাহলে মাইনাস সহ থাকতো, -26 ডিভাইডেড 27। 37 নম্বর কি বলছে যে 9 জন খেলোয়াড়ের একটি দল থেকে 6 জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে। এখানে বিন্যাস এবং সমাবেশের যেই চ্যাপ্টারটা রয়েছে ইন্টারমিডিয়েটে করা হয়, তো এখান থেকে যদি প্রশ্ন আসে তো শব্দ কি ইউজ করা হয় সেটার উপর ভিত্তি করে আমাদের বিন্যাস বা সমাবেশ নির্ণয় করতে হবে। তো এখানে বলছে নির্বাচন করা যাবে, নির্বাচন করা যাবে বা বাছাই করা যাবে, এই দুটো শব্দ যদি থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সেটাকে কম্বিনেশনে সূত্র ফেলতে হয়। হ্যাঁ, কম্বিনেশনের সূত্র বা সমাবেশের সূত্র ফেলতে হয়। আর যদি বলে যে কতভাবে বিন্যাস করা যাবে, কতভাবে সাজানো যাবে, এটা হলে তখন সেটা পারমুটেশন বা বিন্যাসের অঙ্ক হয়ে যায়। তো এখানে যেহেতু নির্বাচন বলছে তাহলে এটা হবে সমাবেশের অঙ্ক, সমাবেশ বা কম্বিনেশনের অঙ্ক। আমরা সমাবেশের সূত্র জানি যে 9 জন খেলোয়াড় থেকে 6 জন খেলোয়াড় নিয়ে কতভাবে বাছাই করা যাবে খেলোয়াড়গুলোকে। তাহলে এটার সূত্র হচ্ছে যে 9 কম্বিনেশন 6, 9C6। এখন কম্বিনেশন বা এই সমাবেশের সূত্র বিস্তৃত করার সূত্র হচ্ছে কি, এইটাকে 9 কম্বিনেশন সিকে এটাকে এভাবে লেখা হয়, উপরে যা আছে তাই থাকবে, একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে। 9 আছে যেহেতু 9-এর জায়গায় 9 লিখে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে, যেটা আমরা বাংলায় বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করি, ওইটাই জাস্ট বিস্ময়বোধক চিহ্ন। এটাই অঙ্কে এসে এটা হয়ে যায় ফ্যাক্টোরিয়াল। আর নিচের নিয়মটা কি, নিচে লিখবো আমরা হচ্ছে 9 - 6 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা থেকে নিচের যে মানটা সেটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিব। আর নিচে যে এক্স্যাক্ট মানটা আছে 6, এটাও আমরা 6 লিখে এটা ফ্যাক্টোরিয়াল দেব। এটা হচ্ছে এইটা ভাঙানোর নিয়ম সমাবেশের অঙ্কগুলোতে। এই যে 9C6 এটা ভাঙানোর নিয়ম হচ্ছে এটা, যে সির উপরে যেটা থাকবে সেটা সবার উপরে থাকবে, দিয়ে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে। এরপরে 9 থেকে 6 বাদ দিব একবার, দিয়ে ফ্যাক্টোরিয়াল, আবার নিচে যেটা 6 থাকে ওইটা আবার আরেকটা ফ্যাক্টোরিয়াল, এইভাবে। তাহলে আমরা এইটু সাজা লিখবো আমরা। আর ফ্যাক্টোরিয়ালগুলোকে আবার ভাঙানোর নিয়ম হচ্ছে যে যখন আমি ফ্যাক্টোরিয়ালগুলো উঠাই দেব তখন আমাকে কি করতে হবে, যেই সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল শুরু হয়েছে ওই সংখ্যা সহ গুণ করে করে নিচের দিকে আসতে হবে। যেমন 9 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়ালকে আমি যদি ভাঙাই তাহলে কি করতে হবে, ওই সংখ্যা সহ অর্থাৎ 9 সহ 9 গুণন 8 গুণন 7, এভাবে নিচে যেতে হবে, একবারে 1 পর্যন্ত গেলে 9 ফ্যাক্টোরিয়ালের মানটা পাওয়া যাবে। গুণন 6 আমি আরও লিখতে পারবো, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, এই 1 পর্যন্ত পুরো সংখ্যাটা গুণ দিয়ে লিখলে এরপরে সবগুলো সংখ্যা গুণ করলে যে মানটা হবে ওইটা হচ্ছে 9 ফ্যাক্টোরিয়ালের মান। তো আমি এর বাইরে আর আমি লিখবো না, আমি এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে রাখলাম, মানে অসম্পূর্ণ অবস্থায় রেখে দিলাম। কেন, নিচে যে একটা 6 ফ্যাক্টোরিয়াল আছে ওইটার সাথে আমি এটা কেটে দেবো, কারণ নিচের যে 6 ফ্যাক্টোরিয়াল আছে এটাও তো আমি ওইভাবেই ভাঙাবো, 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1। তো
এটা লিখলে যে কথা উপরেটা ওই একইভাবে কেটে যাবে। তো আমি জাস্ট 6 ফ্যাক্টোরিয়াল হিসেবে লিখে আমি এইটুকু স্টপ করে রাখলাম নিচেরটার সাথে কাটবো বলে। আর নিচে কি আছে 3 ফ্যাক্টোরিয়াল হবে, 9 থেকে 6 বাদ দিলে 3 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা কীভাবে ভাঙাবো, 3 ওই সংখ্যা সহ 3 গুণন 2 গুণন 1। ওকে, এরপরে গুণন দেওয়া আছে, অর্থাৎ 6 আর 9 - 6 ফ্যাক্টোরিয়াল গুণ অবস্থা আছে। এটা আমি 6 ফ্যাক্টোরিয়ালটা যা আছে তাই রাখলাম। এখন দেখেন মজাটা হচ্ছে এখানে এই যে 6 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল এটা কেটে গেল। কেটে যাওয়ার পরে উপরে কি হচ্ছে, উপরে আছে 9 8 7। এই দেখেন 9 8 7, নিচে আছে কত 3 গুণন 2 গুণন 1। 1 না লিখলে চলে। তো এখন এই যে 3 দিয়ে এই 9কে কাটবো, তাহলে কত হবে 3, 2 দিয়ে 8কে কাটবো 4। তাহলে উপরে আর কি থাকে, উপরে থাকে হচ্ছে 3 গুণন 4 গুণন 7, অর্থাৎ এখন 3 4 12, 7 12 84। আর নিচে তো 1 আছে, ওটার তো কোনো ভ্যালু হবে না। তাহলে এই যে 84 হচ্ছে আমাদের উত্তর। 84ভাবে এই 9 জন খেলোয়াড় থেকে 6 জন খেলোয়াড়কে নিয়ে নির্বাচন করা যায় 84ভাবে। 38 নম্বর কী বলছে, 3x³ প্লাস 2x² মাইনাস 21x মাইনাস 20 রাশিটির একটি উৎপাদক হচ্ছে কত। এই রাশিটি উৎপাদক কত হবে? আমরা জানি কি যে এই যে উৎপাদকগুলো যে দেওয়া আছে, এই উৎপাদকগুলো যে এখানে দিয়ে দিছে, এইটা কিন্তু মূলত এক্সের মান না। এক্সের মানটা হবে যে এইটার মান 0 ধরে x + 2 = 0 ধরে এক্সের মানটা কত হয়, তাহলে এটা হবে তখন -2। দুইটা পক্ষান্তর হয়ে গেল। এখানে কি পাওয়া যাবে, এক্সের মান পাওয়া যাবে হচ্ছে -1, মানে x + 1 = 0 ধরে এরপরে 1টাকে পক্ষান্তর করে দেওয়া। একইভাবে এটার মান পাওয়া যাবে হচ্ছে 2, এক্সের মান। এটার মান পাওয়া যাবে কত, এটার মান পাওয়া যাবে হচ্ছে 1। তো আমরা এই মানটাই যদি বসাই, অর্থাৎ x = 1, ওকে, x = 1 এই যে পুরো এই রাশিতে আমরা বসাবো। দেখি যদি x = 1, এক্সের মান 1 বসালে এই পুরো রাশির মানটা যদি 0 হয়, তাহলে x - 1টাই হচ্ছে উৎপাদক। ওকে, তাহলে আমরা মানটা বসাই, 3 × 1³ প্লাস 2 × 1² মাইনাস 21 × 1 মাইনাস 20। তাহলে 3 × 1³ মানে এখানে 3 হবে, প্লাস এটা হবে 2 মাইনাস এটা হবে 21 মাইনাস এটা হবে 20। তাহলে এটা কি হচ্ছে কিছু, এটা হবে 5 মাইনাস এটা হবে 41। এটা কিন্তু 0 হচ্ছে না, এটা মাইনাস কত হবে 36 হবে, এটা 0 হচ্ছে না। ওকে, আমি এটা একটু তাহলে মুছে দিই, না মুছবো না, আমি তাহলে আর একটা করি, এই গ নম্বর অপশন দিয়ে করি। দেখি এটার মান হবে কত, x = -1 হবে। তাহলে x = -1 বসালে হবে 3 × -1³ প্লাস 2 × -1² মাইনাস 21 × -1 মাইনাস 20। ওকে, -1 বসালাম এক্সের জায়গায়। তাহলে এটা কত হবে, এটা হবে -3, এটা হবে কত +2। এই যে -1² ওটা কিন্তু এমনি ওর ভিতরেই প্লাস হয়ে যাচ্ছে, তো 2 দিয়ে 1 গুণ 2 অক্ষে 2। এটা হবে কত, মাইনাসে মাইনাসে প্লাস 21 মাইনাস 20। ওকে, তাহলে এটা যোগের দুটো এক জায়গায় করি, এই দুটো হচ্ছে যোগ, তাহলে 21 আর 2 হচ্ছে 23, মাইনাসের দুটো এক জায়গায় করে 23। হ্যাঁ, এই যে এটা কিন্তু 0 পাওয়া গেছে, অর্থাৎ x + 1 এইটা একটা ওই উৎপাদকের, সরি এই রাশিটির একটা উৎপাদক। অপশন গ হচ্ছে আমাদের সঠিক। 39 নম্বর কী বলছে, প্রশ্নবোধক স্থানে কী হবে, 5 থেকে 55 হয়েছে এটা, আর এটা তাহলে 9 থেকে কত হবে, 5 থেকে 55 মানে 11 দিয়ে গুণ করছে, 9 থেকে 11 দিয়ে গুণ করতে হবে, 9 11 99 হবে। হ্যাঁ, এই যে অপশন ঘ। 40 নম্বর প্রশ্ন হচ্ছে, একটি ছক্কা মানে লুডো খেলার যে ছক্কা, সেই ছক্কা 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? আমরা কি জানি, একটা ছক্কাতে 3টা নাম্বার থাকে, সরি 6টা নাম্বার থাকে, 1 2 3 4 5 6, 6 পর্যন্ত একটা ছক্কাতে এই নাম্বারগুলো থাকে। এখন এখানে বলছে 3 বার নিক্ষেপ করা হলে, 3 বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে, অর্থাৎ যে পিঠের নাম্বারটাকে আমরা কাউন্ট করি, সেই উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত? অর্থাৎ 3 বার নিক্ষেপ করলে 3 বারই 1 1 আসতে হবে। ওকে, 3 বারই মানে 1 1 করে পড়তে হবে, আবার অথবা 3 বারই এভাবে 2 2 করে পড়তে হবে, অথবা 3 3 3, অথবা 4 4 4, অথবা 5 5 5, অথবা 6 6 6। এভাবে এই 3 বারই এই সংখ্যাগুলো এইভাবে পড়তে হবে। তো এই 3 বার নিক্ষেপ করে এই ট্রিপলগুলো
পড়ার সম্ভাবনা কত এটা বের করতে বলছে। এখন 6 ছক্কার যেই গুটিটা, সেই গুটিতে টোটাল মানে সংখ্যা আছে 6টা, বাট আমাকে যদি 3বার নিক্ষেপ করতে হবে, তাহলে টোটাল নমুনা কত হবে? এখানে নমুনার সংখ্যা হবে হচ্ছে কত? 6-এর উপরে কিউব। যেহেতু আমি 3বার নিক্ষেপ করব, এই জন্য 6-এর উপরে কিউব হবে। তো 6-এর উপরে কিউব মানে হচ্ছে কত? 216, 636 আর হচ্ছে 216 হবে। এখন 216 হচ্ছে টোটাল নমুনা। এর ভিতরে এই 6টা নমুনা, অর্থাৎ যে 111, 222, 333, এইভাবে এই 6টা নমুনা কতবার পড়তে পারে? তাহলে পসিবিলিটি বাংলা হয়ে ইংরেজি হলো পসিবিলিটি হবে কত? উপরে হবে এই 6টা সংখ্যা, অর্থাৎ এই যে 111, 222, 333, এখানে 6টা আছে, আর টোটাল নমুনা সংখ্যা হচ্ছে 216। তাহলে কত হবে? 6 দিয়ে 216কে কাটলে এটা হবে 1/36। এখানে এই 1/36 এটাই হচ্ছে সম্ভাবনা। অর্থাৎ 36 বার নিক্ষেপ করলে, কথাটা বুঝতে পারবেন এইভাবে যে ওই ছক্কার গুটিটা 36 বার নিক্ষেপ করলে প্রতি 36 বারে একবার এই যে উপরের ট্রিপলগুলোর যে কোনো একটা পড়তে পারে। পসিবিলিটি হচ্ছে এইটা। তাহলে 1/36 হচ্ছে আমাদের সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন, কোনটি হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস? সঠিক উত্তর হচ্ছে আনন্দ বেদনার কাব্য। অপশন ক। মুনীর চৌধুরী শহীদ হন কত সালে? 1971 সালে। অপশন গ। ভাষা আন্দোলন সম্পর্কে সবচেয়ে প্রামাণ্য এবং মৌলিক গ্রন্থের লেখককে? তিনি হচ্ছেন বদরুদ্দীন ওমর। অপশন গ। 44 নম্বর, কাদাতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কোন কবির রচিত চরণ? এটি হচ্ছেন মাহবুব উল আলম চৌধুরী। অপশন ঘ। 45 নম্বর, 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি? সঠিক উত্তর হচ্ছে বিদ্রোহী বাঙালি। অপশন গ। বিষাদ সিন্ধু এটি হচ্ছে ইতিহাস আশ্রিত একটি উপন্যাস। এটি মূলত কারবালার ঘটনা পরম্পরা, সেটা নিয়েই মূলত উপন্যাসটি বিষাদ সিন্ধু। 47 নম্বর হচ্ছে শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত কি? এটি নাটক, উপন্যাস না কি গল্প সংকলন? এটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। 48 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। এবং আরও একটি প্রশ্ন এখান থেকে আসে, সেটি হচ্ছে যে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? এটি আপনারা কমেন্ট করে জানান যদি আপনাদের জানা থাকে। 49 নম্বর, সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। অপশন খ। অতীব এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অতীব এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অতি যোগ ইব। অপশন ক। 51 নম্বর, শীতার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋত। অপশন ঘ। 52 নম্বর, সংলাপ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সম যোগ লাভ, সংলাপ। অপশন গ। 53 নম্বর, আর চোখে শব্দে আর উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? এটি মূলত বক্র অর্থ প্রকাশ করেছে। অপশন ঘ। 54 নম্বর, দালান শব্দটি কোন লিঙ্গ? দালান এটি পুরুষও নয়, স্ত্রীও নয়, এটি মূলত হচ্ছে ক্লীবলিঙ্গ। অপশন ঘ। নিচের কোনটি এক বচনের উদাহরণ? বনে বাঘ থাকে, অনেকগুলো বাঘ থাকতে পারে এবং এটাই স্বাভাবিক। লোকে বলে, অনেকগুলো লোকে বলে। শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছে, এটি হচ্ছে মূলত এক বচনের উদাহরণ। শিক্ষকও এক বচন, ছাত্রকে এটাও এক বচন। মানুষ মরণশীল, এখানে মানুষ সব ধরনের মানুষকে বোঝানো হচ্ছে। কাজেই অপশন গ, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, এটি হচ্ছে এক বচনের উদাহরণ। 56 নম্বর, কোনটি উত্তম পুরুষের উদাহরণ? উত্তম পুরুষ উদাহরণ হচ্ছে আমি। অপশন ক। 57 নম্বর, কোনটি জাপানি ভাষার শব্দ নয়? এটি হচ্ছে চামেলি। অপশন ঘ, এই চামেলি শব্দটি জাপানি ভাষার শব্দ নয়। কৈফিয়ত শব্দটি কোন ভাষার শব্দ? এটি মূলত আরবি ভাষা থেকে আগত শব্দ। অপশন ক। 59 নম্বর, চালাক এর বিশেষ্য পদ কি? চালাক এর বিশেষ্য পদ হচ্ছে চালাকি। অপশন গ। শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। অপশন ক। 61 নম্বর, হুইচ স্পেলিং ইজ কারেক্ট? এখানে বিউরো এই বানানটি হচ্ছে কারেক্ট, BUREAU, বিউরো। 62 নম্বর, দেয়ার হাউস ইজ কোয়াইট সিমিলার, এখানে কোয়াইট হবে, এটা টি হবে। দেয়ার হাউস ইজ কোয়াইট সিমিলার ড্যাশ আওয়ার্স, তাদের বাড়িটা মানে আমাদের বাড়ির মতো দেখতে, তাহলে কোয়াইট সিমিলার টু হবে। অপশন ঘ। 63 নম্বর, লুক ফরওয়ার্ড মিন্স হচ্ছে এক্সপেক্ট উইথ প্লিজার। অপশন ঘ। 64 নম্বর, হুইচ স্পেলিং ইজ কারেক্ট? নিচের অপশনগুলির ভিতরে অকেশন বানান সঠিক বানানটি হচ্ছে OCCASION, অকেশন। অপশন গ। 65 নম্বর, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ গো দেয়ার, এখানে আই সাজেস্ট দ্যাট হির পরে সাধারণত ভার্বের শেষে এস বা ই এর যোগ হয় যে ভার্বটি থাকে, বাট এইখানে আই সাজেস্ট দ্যাট এটি মূলত হচ্ছে ভার্বের একটা মুড রয়েছে, সেটা হচ্ছে সাবজাংটিভ মুড।
অর্থাৎ একটা নির্দিষ্ট পরিস্থিতিতে একটা ভার্বের অনেকগুলো কাল্পনিক সম্ভাবনা থাকলে সেটাকে বর্ণনা করার জন্য মূলত এই ভার্বের সাবজেক্টিভ মুড ব্যবহার করা হয়। আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার, এখানে অপশন খ হবে সঠিক উত্তর। 66 নম্বর প্রশ্ন, আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, এখানে অপশন খ রাইট উইথ হবে। 67 নম্বর, আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট, আই স্পেন্ট সাম টাইম, এখানে সাম আলাদা এবং টাইমও আলাদা, দুটো আলাদা আলাদা শব্দ হিসেবে থাকবে, সাম টাইম উইথ দ্য পেশেন্ট, হ্যাঁ অপশন ক। 68 নম্বর, আইডেন্টিফাই সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারটি আমাকে বাছাই করতে হবে, সেটি হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে ফর্মুলা, অপশন গ। 69 নম্বর, দ্য বয় সেইড আই ড্যাশ স্টার্ভ দ্যান বেগ, এখানে বয় সেইড রয়েছে পাস্ট টেন্স, তাহলে আই উড র্যাদার, এখানে অপশন গ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। দ্য বয় সেইড আই উড র্যাদার স্টার্ভ দ্যান বেগ। 70 নম্বর, আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ড্যাশ ইট রেইনস, এখানে ইন কেস, এখানে ইন এবং কেস দুটো আলাদা আলাদা শব্দ হিসেবে থাকবে, তাহলে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, হ্যাঁ অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 71 নম্বর, রানা অ্যারাইভড হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার, এখানে অ্যারাইভড হোয়াইল দিয়ে বাক্য শুরু হলে পরেরটিতে আমাদের কি হয়ে যায়, হ্যাঁ এটি কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, তাহলে রানা অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ দ্য ডিনার, আই ওয়াজ কুকিং দ্য ডিনার, অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 72 নম্বর, আউট অ্যান্ড আউট মিনস ট্রুলি, অপশন খ। 73 নম্বর, হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস, হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, এখানে অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 74 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে সাম ডে, অপশন খ। 75 নম্বর, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট, নিচের বানানগুলোর ভিতরে অ্যাচিভমেন্ট, এই যে অপশন ক ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট এটি হচ্ছে সঠিক বানানে লিখিত শব্দ। 76 নম্বর হচ্ছে হি কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ দ্য শপ ওয়াজ ওপেন, এখানে দেখেন দ্য শপ ওয়াজ ওপেন, সব দোকান খোলা ছিল তারপর কিনতে পারে নাই, এমন তো হবে না। যদি এরকম বলা হয় যে কোনো দোকানই খোলা ছিল না তা যে কারণে সে কিনতে পারেনি, তাহলে এখানে নান হবে, ওকে। হি কুড নট বাই এনিথিং বিকজ নান অফ দ্য শপ ওয়াজ ওপেন, অর্থাৎ কোনো দোকানই খোলা ছিল না বিদায় সে কোনো কিছু কিনতে পারে নাই। 77 নম্বর, রনি ডিসকারেজ মি ড্যাশ বরোয়িং ফ্রম, হ্যাঁ ধার নেওয়া থেকে রনি আমাকে ডিসকারেজ করেছে বা অনুৎসাহিত করেছে, অপশন গ হচ্ছে ফর্ম না, এটা মূলত ফর্ম হবে। 78 নম্বর প্রশ্ন হচ্ছে আই প্রিফার টি, আমি চা পছন্দ করি, টু কফি, এখানে প্রিফারের পরে টু হয় যদি দুটোর ভিতরে তুলনা বোঝানো হয়, আমি কফির চাইতে টি বা চাকে বেশি পছন্দ করি, তাহলে আই প্রিফার টি টু কফি, হ্যাঁ। 79 নম্বর, প্রায়র টু মিনস হচ্ছে বিফোর, অর্থাৎ প্রায়র টু দিয়ে বোঝানো হয় যে যেটি আগে করা হবে, বিফোর, হ্যাঁ আগে করা হবে বিফোর, এটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। 80 নম্বর হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস, লিভস মানে হচ্ছে পাতাগুলো, পাতা, তো পাতার ইংরেজি শব্দ হচ্ছে লিফ, LEAF, লিফ, এই লিফেরই বহুবচন হচ্ছে লিভস। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে রেগুলার পরীক্ষা নেওয়া হয়। আশা করি পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করলে আপনারা আপনাদের সামনের যে পরীক্ষাগুলো রয়েছে 47তম BCS বা 48তম BCSের প্রিলি, 18তম বা 19তম নিবন্ধন এবং প্রাইমারির যে নিয়োগ সবগুলোতেই আপনারা আপডেট থাকতে পারবেন। এজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।